বেশ, দেখো তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রে একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো এ, এবং এই এ বিন্দুর তড়িৎ বিভব যদি আমরা ভি এ বলি, এই ভি এর সমান আমরা কি বলতে পারি? ভি এর সমান হচ্ছে ডাব্লু বাই কিউ জিরো। ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে অসীম দূরত্ব থেকে কিউ জিরো পরিমাণ আধানকে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডাব্লু। তাহলে একক আধানকে আনতে যে কৃতকার্যটা করছে সেট করতে হচ্ছে, সেটা হচ্ছে ভি এ ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ জিরো। অর্থাৎ একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্যটা করা হলো, সেটা হচ্ছে এই এ বিন্দুতে ওই একক ধনাত্মক আধানের স্থিতিশক্তিরূপে সঞ্চিত হবে। কারণ ওই একক ধনাত্মক আধানকে আমাকে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যেহেতু কার্য করতে হচ্ছে, সেই জন্য সেই কার্যটা ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য হওয়ার জন্য আমার এখানে এ বিন্দুতে স্থিতিশক্তি রূপে সেই কার্যটা সঞ্চিত হলো। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে একক ধনাত্মক আধানের যে স্থিতিশক্তি, সেটা মানেই হচ্ছে ভি এ। তাহলে এটা সময় লিখতে পারি ভি এর সমান হচ্ছে এ বিন্দুতে, ঠিক আছে, রাখা একক ধনাত্মক আধানের স্থিতিশক্তি, সেটা মানেই হচ্ছে এ বিন্দুর বিভব। অর্থাৎ কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে বোঝায় ওই বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে সেই একক ধনাত্মক আধানের যে স্থিতিশক্তি হবে সেইটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে আমরা যদি ওই এ বিন্দু তড়িৎ বিভব যদি ভি এ বলি এবং ওই এ বিন্দু যদি কিউ জিরো আধানকে রাখি, তাহলে ওই কিউ জিরো আধানের স্থিতিশক্তি কত হবে? এ বিন্দুতে কিউ জিরো আধানকে রাখলে, এ বিন্দুতে কিউ জিরো আধানকে রাখলে কিউ জিরো আধানের স্থিতিশক্তি, কিউ জিরো আধানের স্থিতিশক্তি, ঠিক আছে, এটাকে যদি আমরা ইউ বলি, তাহলে ইউ সমান কি হয়ে যাবে? ইউ সমান হয়ে যাবে কি না তো, বা ডাব্লু যদি বলি, ডাব্লু বলতে পারো, ডাব্লু সমান হয়ে যাবে কিউ জিরো ইন্টু ভি এ। বোঝা গেল? একক আধানকে রাখতে যে স্থিতিশক্তিটা হচ্ছে সেটা হচ্ছে ভি এ। এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে তার স্থিতিশক্তি হয় ভি এ। তাহলে কিউ জিরো আধানকে রাখলে পরে তার স্থিতিশক্তি কত হবে? কিউ জিরো গণিত ভি এ। বোঝা গেল? একটা জিনিস তোমরা মনে রাখবে, ধনাত্মক আধান যদি আমরা দিই কোনো একটা বস্তুকে, তাহলে সেই ধনাত্মক আধান দিই বা আধান যদি রাখি, তাহলে সেই ধনাত্মক আধানের যে তড়িৎ বিভব সেটা কিন্তু সর্বদা ধনাত্মক হবে। কেন? কারণ আমাকে ওই অসীম দূরত্ব থেকে যখনই আমরা একটা ধনাত্মক আধানকে রাখবো, তখন তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। ঠিক আছে, অসীম দূরত্ব থেকে, মনে করে এখানে অসীম দূরত্ব আছে, অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধানকে নিয়ে আসছি। ঠিক আছে, ধনাত্মক আধানকে যখন নিয়ে আসবো, তখন ধনাত্মক আধানকে নিয়ে আসলে পরে আমাকে কি করতে হবে? এই তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে, কারণ তড়িৎ বলটা তো ক্রিয়া করছে এই দিক বরাবর। ঠিক আছে, এ বিন্দুর আধান অসীম দূরত্বের সাপেক্ষে এ বিন্দু তড়িৎ বিভব আমরা প্লাস যদি বলি, তাহলে পরে এই যে এ বিন্দু যখন আমরা নিয়ে আসবো অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধানকে, ধনাত্মক আধানকে আনতে গেলে সেই মনে করো প্লাস কিউ আধান নিয়ে আসছে, সেই প্লাস কিউ আধানকে এ বিন্দুতে যদি আমরা নিয়ে আসি, তাহলে যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটা অবশ্যই ধনাত্মক কৃতকার্য হবে। কেন? কারণ এক্ষেত্রে তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। সেই জন্য এটা বলা হয় যে ধনাত্মক আধানে আহিত বস্তুর তড়িৎ বিভব সর্বদাই কিন্তু ধনাত্মক হবে। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা ধনাত্মক আধান দিই, তাহলে তার তড়িৎ বিভব হবে ধনাত্মক, কারণ এক্ষেত্রে আমাকে তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। আর যদি আমরা এখানে ঋণাত্মক আধানকে নিয়ে আসি, ঋণাত্মক আধানকে নিয়ে আসার জন্য কি তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে? তড়িৎ বল তো ঋণাত্মক আধানকে নিজের দিকেই টানছে। তড়িৎ বল এখানে যে প্লাস হয়, তাহলে এই যে প্লাস যে উচ্চ বিভবটা, সেই উচ্চ বিভবের এ বিন্দুটা হয়তো মাইনাস কিউ আধানকে নিজেই টানবে। অর্থাৎ তড়িৎ বলটা এই মাইনাস কিউ আধানকে নিজের দিকেই টানছে। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ বলের বিরুদ্ধে কোনো কার্য করতে হচ্ছে না, তড়িৎ বল দ্বারাই কৃতকার্য হচ্ছে। আর তড়িৎ বল দ্বারা কৃতকার্য মানেই তো ঋণাত্মক কৃতকার্য। অর্থাৎ আমরা বলতে পারি যে ঋণাত্মক আধানে আহিত বস্তুর বিভব সর্বদা ঋণাত্মক হবে। ঠিক আছে, যেমন ধনাত্মক আধানে আহিত বস্তুর বিভব আমরা বলছি সর্বদা ধনাত্মক হচ্ছে, ঠিক একই রকমভাবে ঋণাত্মক আধানে আহিত বস্তুর তড়িৎ বিভব সর্বদা ঋণাত্মক হচ্ছে। ঠিক আছে, বেশ, এইবার
আমরা যে বিভব প্রভেদ বললাম সেই বিভব প্রভেদটা একটা জিনিস তোমরা মনে রাখবে যে দুটি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেটা কিন্তু আমরা ওই একক ধনাত্মক আধানকে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কোন রাস্তা ফলো করলাম বা কোন রাস্তায় নিয়ে গেলাম তার উপর কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী পথের উপর নির্ভর করে না, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, বেশ, দেখো অর্থাৎ আমরা কি তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্ট নেব, একটা পয়েন্ট, এটা মনে করো এ পয়েন্ট, আর একটা আমরা পয়েন্ট নিলাম সেটা মনে করো বি পয়েন্ট। ঠিক আছে, এ পয়েন্টের যে তড়িৎ বিভব সেটাকে আমরা ধরে নিলাম ভিএ, আর বি পয়েন্টের যে তড়িৎ বিভব সেটা মনে করো ভিবি। ঠিক আছে, এ পয়েন্টের তড়িৎ বিভব ভিএ এবং বি পয়েন্টের তড়িৎ বিভব বলছি ভিবি, এবং আমরা ধরে নিচ্ছি যে ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি, অর্থাৎ এ বিন্দুর তড়িৎ বিভবটা বি বিন্দুর তড়িৎ বিভবের থেকে বেশি। তাহলে এ বিন্দুর তড়িৎ বিভব যদি বেশি হয় তাহলে আমরা এ বিন্দুটাকে বি বিন্দুর সাপেক্ষে প্লাস আর বি বিন্দুটাকে এ বিন্দুর সাপেক্ষে মাইনাস বিভব সম্পন্ন ধরে নিতে পারি। তাহলে তড়িৎ বলটা সর্বদা প্লাস থেকে মাইনাসের দিকে ক্রিয়া করছে। এবার আমি যদি মনে করো এই বি বিন্দু থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এলাম এই রাস্তা বরাবর, এই যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা বললাম বিসিএ, এই বিসিএ এই পথ বরাবর একটা একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্য কার্যটা করতে হলে সেটা অবশ্যই তড়িৎ বলের বিরুদ্ধে কৃতকার্য, কারণ এখানে আছে প্লাস। তাহলে আমাকে এই যে প্লাস আধানটা যদি নিয়ে আসতে হয় তাহলে বিকর্ষণ করছে, অর্থাৎ তড়িৎ বলের বিরুদ্ধে আমাকে কার্য করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কৃতকার্যটা করতে হলো এই একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে, সেই কৃতকার্যটাকে আমরা মনে করো ধরে নিলাম W1। ঠিক আছে, তাহলে এখানে W1টা কি, W1 সমান হচ্ছে বিসিএ পথে বি বিন্দু থেকে এ বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে কৃতকার্য, ঠিক আছে। এবার মনে করো আমি এখান থেকে পুনরায় এবার এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়ে এডিবি, এই পথটার নাম বলছি এডিবি, এই পথ বরাবর আবার ওই এ বিন্দু থেকে বি বিন্দুতে পুনরায় আমি ওই একক ধনাত্মক আধানটাকে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে কৃতকার্যটা হবে সেটা হচ্ছে তড়িৎ বল দ্বারা কৃতকার্য, অর্থাৎ এই ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ যদি আমরা W2 বলি, সেই W2টা হচ্ছে তড়িৎ বল দ্বারা কৃতকার্য। কারণ তড়িৎ বলটা তো ক্রিয়া করছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে যাই সেক্ষেত্রে তড়িৎ বলের বিরুদ্ধে কোনো কার্য করতে হবে না, তড়িৎ বল নিজেই কার্য করবে। বোঝা গেল? বেশ, তাহলে সেই কৃতকার্যটা আমরা মনে করো ধরে নিলাম W2। তাহলে W2টা কি, W2টা হচ্ছে এডিবি, এই পথ বরাবর এডিবি পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে, ঠিক আছে, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্য। বুঝতে পারলে? এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা একক ঘনত্ব আধানকে নিয়ে গেলাম,
কোন পথ বরাবর? এডিবি পথ বরাবর। সেই যে কৃতকার্যটা হলো সেটা মনে করো W2। তাহলে এই ক্ষেত্রে যে কৃতকার্যটা হলো সেই কৃতকার্যটা কি? এটা হচ্ছে তড়িৎ বলের দ্বারা কৃতকার্য। তড়িৎ বলের দ্বারা কৃতকার্য। তড়িৎ বলের দ্বারা কৃতকার্য মানে কি? সেটা ঋণাত্মক পোটেনশিয়াল কিন্তু, ঠিক আছে? ঋণাত্মক পোটেনশিয়াল, অর্থাৎ সেই পরিমাণ শক্তিটা কিন্তু ওই সিস্টেম থেকে বেরিয়ে আসবে, সেই পরিমাণ শক্তিটা কিন্তু ওই সিস্টেমে স্টোর হবে না। এবার যদি আমরা ধরে নিই যে W2 ইজ গ্রেটার দ্যান W1, অর্থাৎ এই পথে কৃতকার্যটা বেশি, W2 ইজ গ্রেটার দ্যান W2 হলে, ঠিক আছে, আমরা বলতে পারি এই BCADB এই পূর্ণবদ্ধ পথ বরাবর একটা একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এই বদ্ধ পথ বরাবর গিয়ে এক চক্র লাগিয়ে আবার বি বিন্দুতে ফিরে আসতে, অর্থাৎ এই বদ্ধ পথ বরাবর একবার পরিক্রমা করতে, ঠিক আছে, যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা মান কত হবে? অবশ্যই সেই কৃতকার্যের মানটা হয়ে যাবে W2 মাইনাস W1, কারণ W2 এর মানটা বেশি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে W2 গ্রেটার দ্যান W1 হলে একটি একক ধনাত্মক আধানকে একটি একক ধনাত্মক আধানকে BCADB বদ্ধ পথ বরাবর একবার ঘুরিয়ে আনতে ঠিক আছে, বা ঘুরিয়ে আনার জন্য W2 মাইনাস W1 পরিমাণ কার্য উদ্বৃত্ত হবে কেন? কারণ W1 পরিমাণ কার্যটা যেহেতু ধনাত্মক কার্য, এটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে সঞ্চিত হয়, ধনাত্মক কৃতকার্য সর্বদা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, আর ঋণাত্মক কৃতকার্য সর্বদা কিন্তু ওই তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ আমরা ঋণাত্মক কৃতকার্য যেটা বলছি W2, সেটার মান যদি W1 এর থেকে বেশি হয় তাহলে W2 মাইনাস W1 পরিমাণ কৃতকার্য কিন্তু ওই সিস্টেম থেকে উদ্বৃত্ত হবে বা বেরিয়ে আসবে। অর্থাৎ এই পরিমাণ শক্তির সাহায্যে ওই যে পরিমাণ শক্তি সেটা কি হবে না, তো গতিশক্তিতে কনভার্ট হবে ওই সিস্টেমে, ঠিক আছে? অর্থাৎ আমি যতবার এমনি করে ঘোরাবো, এক পাক ঘোরালে পরে W2 মাইনাস W1 পরিমাণ শক্তি আমার বেরিয়ে আসছে ওই সিস্টেম থেকে, ঠিক আছে? অর্থাৎ আমি এক পাক করে ঘোরালে পরে এতটা পরিমাণ শক্তি আমার ওই সিস্টেম থেকে বেরিয়ে আসবে। কিন্তু এটা কি সম্ভব? অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী কিন্তু এটা সম্ভব নয়। অর্থাৎ এটা হচ্ছে ইহা, ঠিক আছে, শক্তির সংরক্ষণ নীতির বিরুদ্ধে, ঠিক আছে, সংরক্ষণ নীতির বিরুদ্ধে, সংরক্ষণ নীতি অনুযায়ী এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ কি হতে হবে? সংরক্ষণ নীতি অনুযায়ী এটা যেহেতু সম্ভব নয়, অর্থাৎ W2 আমরা যেটা গ্রেটার দ্যান এই W1 বলছি, অর্থাৎ W2 লেস দ্যান W1, ঠিক আছে, এটা সম্ভব হবে না। সর্বদাই কিন্তু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী কি না, তো এই বি বিন্দু থেকে BCA পথে এ বিন্দুতে গিয়ে পুনরায় আবার ADB পথে, অর্থাৎ এই পূর্ণ চক্র বরাবর একটা একক ধনাত্মক আধানকে ঘুরিয়ে আনার জন্য মোট যে কৃতকার্য, সেই কৃতকার্যের মান কিন্তু 0 হবে, ঠিক আছে, যদি এটা কনজারভেটিভ সিস্টেম হয়, ঠিক আছে? অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা বলতেই পারি W2 মাইনাস W1 ইজ ইকুয়াল টু 0 হতে হবে। W2 মাইনাস W1 ইজ ইকুয়াল টু 0 হতে হবে,
অর্থাৎ W1 ইজ ইকুয়াল টু W2 হবে। W1 ইজ ইকুয়াল টু W2 হবে, এটা মানে কি? W1 ইজ ইকুয়াল টু W2 হবে, এটা মানে হচ্ছে এই BCA পদ বরাবর আমাকে নিয়ে যাওয়ার জন্য যতটা পরিমাণ কার্য করতে হয় একক ধনাত্মক আধানকে, এই BDA এই পদ বরাবর নিয়ে যাওয়ার জন্য ঠিক অতটা পরিমাণই কার্য করতে হবে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে বি বিন্দু থেকে এ বিন্দুতে। অর্থাৎ এই বি বিন্দু এবং এ বিন্দুর মধ্যে যে তড়িৎ বিভব, সেটা কিন্তু ওই আধানটাকে বা একক ধনাত্মক আধানটাকে কোন পদ বরাবর নিয়ে এলাম, সে BCA পদ বরাবর নিয়ে এলাম না BDA পদ বরাবর নিয়ে এলাম, সেটার উপর নির্ভর করবে না। বোঝা গেল? BDA পদ বরাবর নিয়ে যাওয়ার জন্য কৃতকার্যটা কত হবে? যদি W2টা তড়িৎ বল দ্বারা কৃতকার্য হয়, তড়িৎ বলের বিদ্যুৎ মাইনাস W2 হবে। মাইনাস W2 যে কৃতকার্য, সেটা কি তড়িৎ বলের বিরুদ্ধে কৃতকার্য, তাহলে তার মানে সেটা ধনাত্মক কৃতকার্য। অর্থাৎ BDA পদ বরাবর একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কৃতকার্যটা করতে হবে, সেটা যদি W2 হয়, আর এই BCA পদ বরাবর নিয়ে যাওয়ার জন্য যে কৃতকার্যটা করতে হচ্ছে সেটা যদি W1 হয়, তাহলে অবশ্যই W1 ইজ ইকুয়াল টু W2 হবে। ঠিক আছে? অর্থাৎ একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য আমরা কোন পথ বরাবর গেলাম সেটার উপর নির্ভর করবে না। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা দুটো কনক্লুশন আসতে পারি। এক তো হচ্ছে কি না, তো কোনো বদ্ধ পথ বরাবর একক ধনাত্মক আধানকে, কোনো বদ্ধ পথ বরাবর একক ধনাত্মক আধানকে একবার ঘুরিয়ে আনার জন্য মোট কৃতকার্য শূন্য হবে। অর্থাৎ আমরা ক্লোজ ইন্টিগ্রেশন সি ই ডট ডিএল, একটা ক্লোজ পাথ বরাবর যদি আমরা ই ডট ডিএল নিই, এটার মান শূন্য হবে। অর্থাৎ তড়িৎ বল দ্বারা কৃতকার্য এক্ষেত্রে শূন্য। একটা বদ্ধ পথ বরাবর একটা একক ধনাত্মক আধানকে এক পাক ঘুরিয়ে আনার জন্য মোট যে কৃতকার্য সেটা হবে শূন্য। এইটা প্রকাশ করছে কি না, তো তড়িৎ বল যে এক ধরনের সংরক্ষী বল সেটাকে প্রকাশ করছে। ঠিক আছে? এটা প্রকাশ করে তড়িৎ বল এক ধরনের সংরক্ষী বল, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওয়ান টাইপ অফ কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে? আর দ্বিতীয় যে কনক্লুশনটা আমরা এলাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব প্রভেদ আর কি, তড়িৎ বিভব প্রভেদ কি করছে না, তো নির্ণয় কিসের উপর নির্ভর করে না, যে কোন পথ বরাবর একক ধনাত্মক আধানকে, তড়িৎ বিভব প্রভেদ কোন পথ বরাবর একক ধনাত্মক আধানকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়া হলো তার উপর নির্ভর করে না। বোঝা গেল? বেশ। অর্থাৎ বিভব প্রভেদ পথের উপর নির্ভর করছে না। বিভব প্রভেদ ইজ নট এ পাথ ফাংশন, এটা হচ্ছে স্টেট ফাংশন। দুটো পয়েন্টের বিভব প্রভেদ বলতে বুঝবো ওই দুটো পয়েন্টের যে বিভব তাদের
পার্থক্য। কোন পথ বরাবর আমরা গেলাম একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে, সেটার উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, এবার আমরা পড়ব বিভবের একক। বিভবের একক দেখো, প্রথমেই বলি সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের যে একক, তড়িৎ বিভবের একক হলো, সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো ইএসইউ। ইএসইউ বিভব বা এটাকে স্ট্যাট ভোল্টও বলে, স্ট্যাট ভোল্ট, ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। আমরা কি পেলাম তড়িৎ বিভবের ডেফিনেশন অনুযায়ী? আমরা কি পেলাম তড়িৎ বিভবের ডেফিনেশন অনুযায়ী? কি না তো ভি সমান ডাব্লু বাই কিউ জিরো, এটা আমরা পেয়েছি। ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ জিরো। এখন কথা হচ্ছে, যদি কিউ জিরো ইজ ইকুয়াল টু প্লাস 1 ইএসইউ আধান, ঠিক আছে, আর ডাব্লু ইজ ইকুয়াল টু 1 আর্ক হয়, তবে ভি সমান আমরা লিখতে পারবো 1 আর্ক বাই 1 ইএসইউ আধান। এখন 1 আর্ক বাই 1 ইএসইউ, এইটাই হচ্ছে তোমার 1 ইএসইউ বিভব। ঠিক আছে, অর্থাৎ আমরা 1 ইএসইউ বিভবকে এইভাবে প্রকাশ করতে পারি যে অসীম দূরত্ব থেকে একটা প্লাস 1 ইএসইউ তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে পরে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 ইএসইউ বা 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, একই রকমভাবে তড়িৎ বিভবের যে এসআই একক, তড়িৎ বিভবের এসআই একক হলো ভোল্ট। তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। এই এককটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার যেরকমভাবে আমরা ইএসইউ বা স্ট্যাট ভোল্টকে ডিফাইন করলাম, একই রকমভাবে ভোল্টকেও ডিফাইন করতে পারি। দেখো, ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ জিরো। এখন কিউ জিরো সমান যদি ধরো প্লাস 1 কুলম হয়, 1 কুলম আধান, ঠিক আছে, আর কৃতকার্য ডাব্লু এটার সমান যদি 1 জুল হয়, কারণ কৃতকার্যের এসআই একক হচ্ছে জুল, তাহলে পরে ভি সমান আমরা বলতে পারবো 1 জুল বাই 1 কুলম। জুল পার কুলম এই যে এটাই হচ্ছে ভোল্ট, তাই এটা সমান হয়ে গেল 1 ভোল্ট। বোঝা গেল? অর্থাৎ 1 ভোল্ট যে তড়িৎ বিভব, কোন একটা বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট তখনই বলা হবে যদি আমরা একটা 1 কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে পরে ওই বিন্দুর তড়িৎ বিভবকে বলা হবে 1 ভোল্ট। বোঝা গেল? বেশ, এবার দেখো এই যে ভোল্ট এবং যে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব বললাম, এদের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা এখান থেকে বের করতে পারি। 1 ভোল্ট এটার সমান হচ্ছে 1 জুল বাই 1 কুলম। ঠিক আছে, এখন জুলকে আর্কে আর কুলমকে যদি ইএসইউ বা স্ট্যাট কুলমে প্রকাশ করতে পারি, তাহলে আমরা এটা প্রকাশিত হবে এই বিভবটা ইএসইউ বিভবে বা স্ট্যাট ভোল্টে। দেখো 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর 1 কুলম মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। বেশ, তাহলে এইটার সমান হয়ে গেল, আর লিখলাম উপরে দেখো, আর নিচে 10 টু দি পাওয়ার 7 আর 10 টু দি পাওয়ার 9 কেটে গিয়ে দেখো নিচে
10^2 পড়ে থাকবে, তাহলে নিচে হয়ে গেল 3 × 10^2, 3 × 10^2 মানে হচ্ছে 300, ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে ইএসইউ, আর্ক পার ইএসইউ মানেই তো স্ট্যাট ভোল্ট, তাহলে এটা সমান হয়ে গেল 1/300 স্ট্যাট ভোল্ট, বা ইএসইউ বিভব যা বলবে, এটা সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। অর্থাৎ 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, বা 1 স্ট্যাট ভোল্ট সমান কি লিখতে পারবো, বা 1 স্ট্যাট ভোল্ট সমান লিখতে পারবো 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। বোঝা গেল? এটা গেল তড়িৎ বিভবের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। তড়িৎ বিভবের আরও একটি একক আছে, তড়িৎ বিভবের আরও একটি একক আছে, সেই এককটার নাম হচ্ছে ইএমইউ। এবং এটা কিরকমভাবে লেখা হয় দেখো, ভি সমান যদি আমরা এটা W/Q0 জানি, বলছে এই Q0 এটার সমান যদি +1 ইএমইউ আধান হয়, দেখো আধানের একটা তড়িৎ চুম্বকীয় একক আছে, যেটা আমরা বলি 1 ইএমইউ আধান, ঠিক আছে। আর ডাব্লু এইটার মান যদি 1 আর্ক হয়, তাহলে পরে ভি সমান আমরা লিখতে পারবো 1 আর্ক পার 1 ইএমইউ আধান। এই যে 1 আর্ক পার 1 ইএমইউ আধান, এটা হচ্ছে 1 ইএমইউ বিভব। তাহলে বিভবের আরও একটি একক কি হলো, ইএমইউ বিভব বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বিভব। এবং এটাকে ডিফাইন কি করে করা হচ্ছে, এটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে যে অসীম দূরত্ব থেকে +1 ইএমইউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে পরে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভবকে বলা হবে 1 ইএমইউ বিভব। বোঝা গেল? তাহলে 1 ইএমইউ বিভব মানে কি, 1 আর্ক বাই 1 ইএমইউ আধান, ঠিক আছে। 1 আর্ক বাই 1 ইএমইউ আধান, এটা হচ্ছে তোমার ইএমইউ বিভবের ডেফিনেশন, ঠিক আছে। এবার আমরা দেখো এই ইএমইউ বিভবের সঙ্গে স্ট্যাট ভোল্ট বা তোমার ভোল্টের যে সম্পর্ক, সেটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। সেটা কি করে পারবো দেখো, 1 ইএমইউ বিভব, 1 ইএমইউ বিভব এটা সমান কি পেলাম, 1 আর্ক বাই 1 ইএমইউ আধান, 1 আর্ক বাই 1 ইএমইউ আধান। এখন দেখো এই 1 আর্ক লিখলাম, আর নিচে দেখো 1 ইএমইউ আধান। 1 ইএমইউ আধান মানে কত স্ট্যাট কুলম্ব বা কত ইএসইউ আধান, আমরা জানি 1 ইএমইউ তড়িৎ আধান মানে হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ তড়িৎ আধান, ঠিক আছে, ইএসইউ আধান। আবার দেখো আর্ক পার ইএসইউ আধান, এটা মানেই তো হয়ে যাচ্ছে তোমার স্ট্যাট ভোল্ট, তাহলে এটা সমান হয়ে গেল 1/3 × 10⁻10 স্ট্যাট ভোল্ট, 3 × 10⁻10 স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ আমরা কি পেলাম, 1 ইএমইউ বিভব এটার সমান হচ্ছে 1/3 × 10⁻10 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে। বা এখান থেকে লেখা যায় অতএব 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট সমান কি লিখতে পারবো, 1 স্ট্যাট ভোল্ট সমান লিখতে পারবো 3 × 10⁻10 ইএমইউ বিভব, ঠিক আছে। এবার দেখো 1 স্ট্যাট ভোল্ট মানে কত ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট মানে আমরা পেলাম 300 ভোল্ট। দেখো এখানে লিখেছি 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট, তাহলে 1 স্ট্যাট ভোল্ট মানে হচ্ছে লিখতে পাচ্ছি 300 ভোল্ট, 300 ভোল্ট সমান হচ্ছে 3 × 10⁻10 ইএমইউ বিভব, ঠিক আছে। আর এখান থেকে দেখো লেখা যাবে, এদিকে দেখো 3 × 10⁻2 আছে, এখানে 3 × 10⁻10 আছে, দেখো 10⁻2 10⁻2 কেটে গেলে পরে এখানে কি হয়েছে 1 ভোল্ট,
এটা সমান হয়ে যাবে 3 ইন্টু 10⁻10 বাই 3 ইন্টু 10⁻2। ঠিক আছে, এক তো ইএমইউ বিভব, আর ওখান থেকে লেখা যাবে 1 ভোল্ট সমান হচ্ছে 3 কেটে গেল, আর 10⁻2 10 কাটলে পর 10⁸ পড়ে থাকছে উপরে, 10⁸ ইএমইউ বিভব। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 1 ভোল্ট সমান হচ্ছে 10⁸ ইএমইউ বিভব, আর 1 স্ট্যাড ভোল্ট এটা সমান হচ্ছে 300 ভোল্ট। আর একটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে 1 স্ট্যাড ভোল্ট সমান হচ্ছে 3 ইন্টু 10⁻10 ইএমইউ বিভব। এটা হচ্ছে ভোল্ট এবং স্ট্যাড ভোল্টের সম্পর্ক, এটা স্ট্যাড ভোল্ট এবং ইএমইউ বিভবের সম্পর্ক, এটা ভোল্ট এবং ইএমইউ বিভবের সম্পর্ক। বোঝা গেল? বেশ, তাহলে এটা হলো তোমার কি না তো তড়িৎ বিভবের এককগুলো আমি বললাম, তড়িৎ বিভবের এককগুলো বলা হলো। এবার একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে পৃথিবীর বিভব। পৃথিবীর বিভব, দেখো আমরা একটা কথা বললাম, যদি কোথাও আমরা ধনাত্মক আধান দিই তাহলে সেটার যে বিভব হয় সেটা হচ্ছে ধনাত্মক, কোনো যদি ঋণাত্মক আধান দিই তাহলে তার বিভব হয় ঋণাত্মক। এখন যে পৃথিবী বা ভূপৃষ্ঠ, সেখানে এটা ধরে নেওয়া হয় প্রচুর পরিমাণ ধনাত্মক আধান আছে এবং প্রচুর পরিমাণ ঋণাত্মক আধান আছে, এবং এর বিভবটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি যে পৃথিবীতে যদি আমি সামান্য পরিমাণ ধনাত্মক আধান দিই তাহলে পরে ওই পৃথিবীর বিভব, ঠিক আছে, বিভবের কোনো পরিবর্তন হয় না। বা যদি আমি ওখানে যদি কিছু পরিমাণ ঋণাত্মক আধানও দিই, পৃথিবীতে যদি সামান্য পরিমাণ ঋণাত্মক আধানকে দেওয়া হয় বা কিছু পরিমাণ ঋণাত্মক আধানকে দেওয়া হয়, তাহলেও কিন্তু ওই পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন ঘটে না। এটাকে আমরা এরকমভাবে তুলনা করতে পারি যে সমুদ্রের জলের সাথে, সমুদ্রে যে জলের লেভেল, ঠিক আছে, সমুদ্রের জলের যে উচ্চতা, সেই উচ্চতা সাধারণত আমরা সমুদ্রের জলে যদি 1 বালতি জল দিয়ে দিই, ওই সমুদ্রের জলে যদি আমরা বাইরে থেকে 1 বালতি জল ঢেলে দিই, তাহলে এই সমুদ্রের জলতলের বা জলের লেভেলের কোনো পরিবর্তন ঘটে না। আবার ওই সমুদ্র থেকে যদি আমি কয়েক বালতি জল বের করেও নিই, তাহলে পরে কিন্তু ওই সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন ঘটে না। এখন যেহেতু সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন ঘটে না, সমুদ্রের উচ্চতা সাপেক্ষে যেহেতু সমগ্র জিনিসের উচ্চতা আমরা নির্ণয় করি, ঠিক একই রকমভাবে যেহেতু পৃথিবীতে যদি সামান্য পরিমাণ বা কিছু পরিমাণ ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান দেওয়া হয়, তাহলে পরে যেহেতু পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন ঘটে না, সেই জন্য পৃথিবীর বিভবকে রেফারেন্স ধরে যে কোনো বস্তুর বিভব আমরা পরিমাপ করি। যে কোনো একটা বস্তু ধনাত্মক বিভব না ঋণাত্মক বিভবে আছে, সেটাকে আমরা বিচার করি কার বিভবের সাপেক্ষে? পৃথিবীর বিভবের সাপেক্ষে। এই জন্য আমাদের সুবিধার্থে এটা ধরে নেওয়া হয় যে ক্যালকুলেশনের সুবিধার্থে যে পৃথিবীর বিভব হচ্ছে 0। পৃথিবীর বিভব বা আর্থ পোটেনশিয়াল এটাকে 0 ধরা হয়। পৃথিবীর বিভব এটাকে 0 ধরা হয়। কেন তো বললাম যে যেহেতু পৃথিবীতে সামান্য পরিমাণ আমরা ধনাত্মক বা ঋণাত্মক আধান দিই, তাহলে পৃথিবীর বিভবে যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, পৃথিবীর যেহেতু কনস্ট্যান্ট, সেই জন্য এর বিভবটাকে আমরা 0 ধরে নিই এবং এই পৃথিবীর বিভবের সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর আমরা বিভব পরিমাপ করি। যে কোনো একটা বস্তু ধনাত্মক বিভব আছে না ঋণাত্মক বিভবে আছে, সেটাকে বিচার করা হয় কার সাপেক্ষে? না তো পৃথিবীর বিভবের সাপেক্ষে। যদি কোনো একটা বস্তুর বিভব পৃথিবীর বিভবের থেকে বেশি হয়, তাহলে আমরা বলবো সেই বস্তুটা ধনাত্মক বিভবে আছে। যদি কোনো বস্তুর বিভব পৃথিবীর বিভবের থেকে বেশি হয়, ঠিক আছে, তবে ওই বস্তুটিকে ধনাত্মক বিভবে আহিত ধরা হয়। আর যদি কোনো
বস্তুর বিভব পৃথিবীর বিভবের থেকে কম হয় তবে ওই বস্তুটিকে ঋণাত্মক বিভব সম্পন্ন বা ঋণাত্মক বিভবে আহিত ধরা হয়। ঠিক আছে, বেশ, কোনো একটা বস্তু ধনাত্মক বিভবে আছে না ঋণাত্মক বিভবে আহিত সেটাকে চেনার উপায় হচ্ছে, মনে করো আমরা এখানে একটা বস্তুকে নিলাম, আমি জানি না এই বস্তুটা ধনাত্মক বিভবে আহিত না ঋণাত্মক বিভবে আহিত। এটা জানার জন্য আমি কি করলাম, একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে বা একটা পরিবাহী তার দিয়ে এই বস্তুটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করে দেওয়া মানে পৃথিবীর সাথে যুক্ত করে দেওয়া, ভূপৃষ্ঠের সাথে যুক্ত করে দেওয়া। যখনই ভূপৃষ্ঠের সাথে যুক্ত করে দেবো, যদি আমি দেখি যে ইলেকট্রন এই ভূপৃষ্ঠ থেকে বা ভূমি থেকে, ঠিক আছে, ওই বস্তুর দিকে সঞ্চালিত হয়, তাহলে বুঝতে হবে এই বস্তুটার বিভব পৃথিবী বিভবের থেকে বেশি। কারণ ইলেকট্রন সর্বদা আমরা জানি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। ইলেকট্রন যেহেতু একটা ঋণাত্মক আধান হওয়ার জন্য এ কী করে, এর আধানকে মাইনাসের আকারে লেখা হয়। যেহেতু ঋণাত্মক আধান হওয়ার জন্য এ সর্বদা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। তার মানে কি, এর বিভবটা ধনাত্মক বিভব, পৃথিবীর সাপেক্ষে এই বস্তুটার বিভব বেশি, তার মানে এই বস্তুটা ধনাত্মক বিভবে আহিত আছে, এটা আমরা বলতে পারি। আর যদি এই বস্তুটা যদি এরকম হয় যে বস্তুটাকে গ্রাউন্ড করার ফলে, এটাকে আমি জানি না এটা কোন বিভব সম্পন্ন, ধনাত্মক না ঋণাত্মক, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। যদি গ্রাউন্ড করার ফলে দেখি যে ইলেকট্রনগুলো ওই বস্তু থেকে পৃথিবীর দিকে বা ভূপৃষ্ঠের দিকে গতিশীল হচ্ছে, ভূপৃষ্ঠের দিকে যদি গতিশীল হয় ইলেকট্রনগুলো, তাহলে পরে আমরা বলতে পারবো যে এই বস্তুটা ঋণাত্মক আধান সম্পন্ন। অর্থাৎ এই বস্তুর থেকে পৃথিবীর বিভব বেশি, পৃথিবীর বিভব এই বস্তু থেকে বেশি হওয়ার জন্য ইলেকট্রনগুলো কি হচ্ছে না, তো এই বস্তু থেকে পৃথিবীর দিকে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হচ্ছে। বোঝা গেল? তাই এইভাবে আমরা বুঝতে পারি এটা হচ্ছে, এই বস্তুটা হচ্ছে ধনাত্মক বিভব সম্পন্ন বস্তু, ধনাত্মক বিভব, আর এটা হচ্ছে ঋণাত্মক বিভবে আহিত বস্তু, এটা হচ্ছে ঋণাত্মক বিভবে আহিত বস্তু। ধনাত্মক বিভবে আহিত বস্তু হলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বস্তু থেকে গ্রাউন্ডের দিকে বা ভূমির দিকে বা পৃথিবীর দিকে। আর যদি ঋণাত্মক বিভবে আহিত হয় তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে ভূপৃষ্ঠ থেকে কার দিকে, না তো এই বস্তুর দিকে। ঠিক আছে, এইভাবে আমরা চিনতে পারি যে কোনো একটা বস্তু ধনাত্মক বিভব সম্পন্ন না ঋণাত্মক বিভব সম্পন্ন। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিন্দু আধানের তড়িৎ বিভব। বিন্দু আধানের তড়িৎ বিভব, অর্থাৎ বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব কতটা হয় সেটা আমরা ক্যালকুলেট করব। আমরা যেমন জানি যে কোনো একটা জায়গায় দেখুন এটা কিউ আধানকে রাখি, ঠিক আছে, সেই কিউ আধান থেকে আর দূরে একটা পয়েন্ট আমরা মনে করে নিলাম, এই দূরত্বটা মনে করো আর। তো আর যদি দূরে যদি কোনো একটা পয়েন্ট বা বিন্দু আমরা নেই, তাহলে সেই বিন্দুতে আমরা একটা তড়িৎ প্রাবল্য পাই। সেই তড়িৎ প্রাবল্যের মান কত হয়? তড়িৎ প্রাবল্যের মান হয় 1/4πε0 Q/r²। এটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, এই আর দূরে পি বিন্দু যদি আমরা একটা পয়েন্ট নিই, তাহলে সেই পি বিন্দু যে তড়িৎ প্রাবল্য পাবো, সেই তড়িৎ প্রাবল্যের মান কত হবে? সেই তড়িৎ প্রাবল্যের মান হবে 1/4πε0, ঠিক আছে, Q/r²। এবং তার অভিমুখ কোন দিক বরাবর হবে? অবশ্যই তার অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর। যদি আমরা এই আধানটাকে ধনাত্মক আধান বলি, তো ঋণাত্মক আধান বলি, তাহলে এই বিন্দু থেকে ওই আধানের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে,
এখন কথা হচ্ছে আমরা এই প্লাস কিউ আধানের দরুন যেমন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য পাই, ঠিক একই রকম ভাবে এই প্লাস কিউ বিন্দু আধানের দরুন ওই পি বিন্দুতে তড়িৎ বিভবও পাবো। পার্থক্যটা হচ্ছে এই তড়িৎ প্রাবল্য যেমন একটা ভেক্টর রাশি, তড়িৎ বিভব কিন্তু কোনো ভেক্টর রাশি নয়, তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। কেন? কারণ আমরা ভি সমান লিখি ডাব্লু বাই কিউ, ডাব্লু হচ্ছে কৃতকার্য, সেটা হচ্ছে স্কেলার রাশি, আবার আধান এটাও স্কেলার রাশি। তাহলে দুটো স্কেলার রাশির অনুপাত মানেই এটা একটা স্কেলার রাশি হবে, অর্থাৎ এর শুধু মান থাকবে, এর কিন্তু কোনো অভিমুখ থাকবে না, কিন্তু তড়িৎ প্রাবল্যের একটা অভিমুখ থাকে। তো যাই হোক, এবার আমরা কি করতে হবে, আমরা এই প্লাস কিউ আধান এখানে রেখেছি, প্লাস কিউ আধান থেকে আর দূরে পি বিন্দুতে মনে করো তড়িৎ প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। প্লাস কিউ আধানের দরুন, প্লাস কিউ আধানটা মনে করো এ বিন্দুতে আছে, ঠিক আছে, সেই প্লাস কিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। সেই পি বিন্দুটা কতটা দূরে আছে, এ বিন্দু থেকে আর দূরে আছে, তাহলে এখানে কত, এপি সমান হচ্ছে আর, এ থেকে পি বিন্দু যে দূরত্বটা সেটা হচ্ছে আর। এবার এটা নির্ণয় করার জন্য কোনো একটা বিন্দুতে বিভবের যে ডেফিনেশন সেটা আমরা কি জানি, যে এটা অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে, এখানে মনে করো অসীম দূরত্বের একটা পয়েন্ট আছে, সেই অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এই পি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা হচ্ছে পি বিন্দু তড়িৎ বিভব, ঠিক আছে। তাহলে সেটা আমরা ক্যালকুলেট করে দেখি যে কি হচ্ছে। এবার অসীম দূরত্ব থেকে তো আনার আগে আমরা কি করব, আমরা ধরে নেব যে ওই পি বিন্দুর কাছাকাছি আরও একটা পয়েন্ট আমরা কনসিডার করব, এই পি বিন্দুর কাছাকাছি আর একটা পয়েন্ট আমরা নেব। সেই পি বিন্দুর কাছে একটা পয়েন্ট আমরা নিলাম, সেটা মনে করো এখানে এই যে দূরত্বটা সেটা মনে করো খুবই কম, যদি আমি এটা বড় করে আঁকছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু ধরে নেবে এই যে দূরত্বটা এটা খুবই কম, এবং এই দূরত্বটা সেটা আমরা ধরলাম পি কিউ, এবং এটার মান ধরে নিলাম আমি ডিআর। এখান থেকে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটা ধরলাম আমি ডিআর। এবার আমি একটা কাজ করছি, একটা একক ধনাত্মক আধানকে এই কিউ বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কতটা পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা আমি মনে করো নির্ণয় করতে চাইছি, ঠিক আছে। তাহলে এই কিউ বিন্দু থেকে পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্যটা করতে হবে সেটা কি হবে, সেটা হবে এই একক ধনাত্মক আধানের উপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা আর এই সরণটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা ধরে নিই যে ধরি এই পি কিউ, এই দূরত্বটা সমান হচ্ছে ডিআর, পি কিউ সমান ডিআর, খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র দূরত্ব হলে, ঠিক আছে, পি ও কিউ বিন্দুর মাঝে প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, সুষম ধরা যেতে পারে। বোঝা গেল? আমরা তো জানি যে এইখান থেকে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যা হবে, পি বিন্দু থেকে আরেকটু দূরে গেলে তড়িৎ প্রাবল্য কমতে থাকবে, কিন্তু আমরা এই দূরত্বটা এতটাই ক্ষুদ্র ধরে নিলাম যে এইটুকু এলাকার মধ্যে তড়িৎ প্রাবল্যটা হচ্ছে সুষম, অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান যদি আমরা ই বলি, তাহলে পরে এই কিউ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা হবে ই, অর্থাৎ এই পি থেকে কিউ পর্যন্ত এই এলাকাটুকুর মধ্যে এই যে ডিআর ক্ষুদ্র দূরত্ব, এইটুকু দূরত্বের মধ্যে তড়িৎ প্রাবল্যটা হচ্ছে সুষম, অর্থাৎ পি থেকে কিউ এর মধ্যে তড়িৎ প্রাবল্যের মানের কোনো পরিবর্তন ঘটছে না এবং অভিমুখেরও কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের অভিমুখটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, এই দিক বরাবর। বোঝা গেল? এবার এই এ বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের দরুন, এ বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সেটাকে যদি আমরা ই বলি, তাহলে ই সমান কি হয়ে যাবে, ই সমান হয়ে যাবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। দেখো এটা আমরা লিখেছি আগে, যেখানে যে আমরা
এ বিন্দুতে প্লাস কিউ আধান রাখি, তাহলে ওর থেকে আর দূরের পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য হয় সেটা ই সমান লেখা যায় 1/4πε0 Q/r²। এটার অভিমুখ কোন দিক বরাবর? এটার অভিমুখ হচ্ছে এপি বরাবর, এ থেকে পি বিন্দুর অভিমুখে, দ্যাট ইজ এই রেখা বরাবর। ঠিক আছে, এখন এই পি কিউ যদি খুব ক্ষুদ্র দূরত্ব হয় তাহলে ওই যে দূরত্ব যে ডিআর, এই একটি একক ধনাত্মক আধানকে, একটি একক ধনাত্মক আধানকে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে কৃতকার্য, তড়িৎ বলের বা তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে, যা বলবে, তড়িৎ বলের বিরুদ্ধে কৃতকার্য, সেটাকে যদি আমরা ডি ডাব্লু বলি তাহলে ডি ডাব্লু সমান কি হবে? দেখো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তথা তড়িৎ বল কোন দিক বরাবর ক্রিয়া করছে? এই দিক বরাবর ক্রিয়া করছে। ঠিক আছে, ধনাত্মক আধানের উপর তড়িৎ বল কোন দিক বরাবর ক্রিয়া করবে? এই দিক বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে ধনাত্মক আধানটাকে যখন আমি কিউ বিন্দু থেকে পি বিন্দু থেকে নিয়ে আসবো, অর্থাৎ আমরা কি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে নিয়ে আসছি। তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে পি থেকে কিউ এর দিকে, আর আমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে চাইছি কিউ থেকে পি বিন্দু, এই ডি আর দূরত্ব বরাবর। ঠিক আছে, তাহলে কিউ থেকে পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে অবশ্যই এই তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে তথা তড়িৎ বলের বিরুদ্ধে কিছুটা পরিমাণ কার্য করতে হবে, সেই কৃতকার্য আমরা ডি ডাব্লিউ বললাম। এবং সেই ডি ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারবো? তড়িৎ একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, দ্যাট ইজ ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। বোঝা গেল? কারণ ই হচ্ছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। আর এর সরণ কত হচ্ছে? সরণ হচ্ছে ডিআর। তাহলে আমরা লিখতে পাচ্ছি বল আর ডিআর এর যে ডট প্রোডাক্ট, বল এবং সরণের যে ডট প্রোডাক্ট, সেটা তো কৃতকার্য। তাহলে ই ডট ডিআর, এবার ই ডট ডিআর দ্যাট ইজ এটা সময় লিখতে পারবো ই ডিআর। ঠিক আছে, কিন্তু কস তাদের মধ্যে ই ডট ডিআর মানে কি? এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে ই ডট ডিআর সমান কি হবে? ই ডিআর কস তাদের মধ্যবর্তী কোণ। দেখো ই এবং ডিআর এর মধ্যবর্তী কোণ কোন দিক বরাবর আছে? ডিআর তো ক্রিয়া করছে দেখো কিউ থেকে পি এর দিকে, আর ই ভেক্টর ক্রিয়া করছে পি থেকে কিউ এর দিকে। ডিআর ক্রিয়া করছে কিউ থেকে পি এর দিকে, আর ই ভেক্টর ক্রিয়া করছে পি থেকে কিউ এর দিকে, অর্থাৎ এরা পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ই ডিআর। কেন? কারণ কস 180 ডিগ্রির মান হচ্ছে ঋণাত্মক। এই মাইনাস সাইনটা কি প্রকাশ করছে? এই নেগেটিভ সাইন, এই নেগেটিভ চিহ্নটি বা ঋণাত্মক চিহ্নটি প্রকাশ করে ই ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও সরণ পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ প্রাবল্য এবং সরণ যে পরস্পর বিপরীতমুখী, এইটাই প্রকাশ করছে ঋণাত্মক চিহ্নটা। বোঝা গেল? ঋণাত্মক চিহ্ন থেকে আমরা বুঝতে পারছি যে সরণটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীত অভিমুখ হচ্ছেও তাই। দেখো আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই দিক বরাবর পি থেকে কিউ এর দিকে, আর আমি এই একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসছি কিউ থেকে পি এর দিকে। ঠিক আছে, বেশ, এটা তো হলো মানটা বসিয়ে দিই। ই এর মান হচ্ছে 1/4πε0 r², 1/4πε0 q/r² ইন্টু ডিআর। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একক ধনাত্মক আধানকে কিউ থেকে পিতে আনতে কৃতকার্য। কিন্তু পি বিন্দুর যে তড়িৎ বিভব তার যে ডেফিনেশন, সেটা কি? অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে পি বিন্দুতে আনতে কতটা কার্য করতে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। মানে আমি পুরো রাস্তাটাকে যদি এরকমভাবে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিআর এলিমেন্টে ভেঙে নিই এবং সেই সমস্ত ডিআর এলিমেন্টের জন্য কৃতকার্য নির্ণয় করে তাদেরকে যদি আমি যোগ করে দিই, তাহলে পরে আমার পি বিন্দুতে
তড়িৎ বিভব আমি পেয়ে যাবো। অর্থাৎ আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত, ইনফিনিটি দূরত্ব থেকে এই পি বিন্দু তথা আর দূরত্ব পর্যন্ত। কেন? কারণ এই কিউ বিন্দু থেকে এই অসীম দূরত্বের যে লিমিট সেটা কত, ইনফিনিটি। আর এই কিউ বিন্দু থেকে পি বিন্দু যে দূরত্ব সেটা আছে আর, অর্থাৎ ইনফিনিটি থেকে আর এই লিমিটের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এই ডিডাব্লিউটাকে। অর্থাৎ আমরা লিখতে পারি কি না তো, অতএব কিউ বিন্দুর তড়িৎ বিভব মানে পি বিন্দুর তড়িৎ বিভব, পি বিন্দুর তড়িৎ বিভব, পি বিন্দুর তড়িৎ বিভব মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে কৃতকার্য, পি বিন্দুর তড়িৎ বিভব। তো পি বিন্দুর তড়িৎ বিভব সেটাকে যদি আমরা ধরো ভি বলি, তাহলে ভি সমান কি লিখতে পারবো, ভি সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ডিডাব্লিউ। ঠিক আছে, এটা সমান লেখা যাবে। দেখো ডিডাব্লিউর মানটা তোমরা পেয়েছি মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন জিরো, এটা বাইরে বেরিয়ে গেল, মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন জিরো বাইরে থাকলো। ইন্টিগ্রেশনের ভিতরে কি পড়ে থাকছে, ডিআর বাই আর স্কোয়ার, আর ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে আর। ঠিক আছে, আর এখান থেকে দেখো ভি সমান লিখতে পারবো, অর্থাৎ পি বিন্দু তড়িৎ বিভব ভি সমান লেখা যাবে কিউ বাই মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন জিরো বাইরে থাকলো, ডিআর বাই আর স্কোয়ার। এইটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা মান হচ্ছে -1/r। ঠিক আছে, ইনফিনিটি টু আর। আর এখান থেকে দেখো মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন জিরো হলো। এবার লিমিট বসিয়ে দাও, লিমিট হয়ে যাচ্ছে প্রথমটার জন্য হয়ে যাচ্ছে -1/r, আর এর জায়গাতে আমরা আর বসালাম, আর দ্বিতীয় ক্ষেত্রে আর এর জায়গাতে আমরা কি বসালাম, ইনফিনিটি বসাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে এখানে কি পড়ে থাকছে, শুধু -1/r পড়ে আছে, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান আমরা কি পেয়ে যাচ্ছি, পি বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান আমরা পেয়ে গেলাম 1/4 পাই এপসিলন জিরো, 1/4 পাই এপসিলন জিরো কিউ বাই আর। এইটাই হচ্ছে কোন একটা বিন্দু আধান প্লাস কিউ থেকে আর দূরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, এইটা যদি আমরা প্লাস কিউ আধানের পরিবর্তে মাইনাস কিউ আধান নিতাম, তাহলে মাইনাস কিউ আধান নিলে পরে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হতো। এখানে যদি আমরা এ বিন্দুতে মাইনাস কিউ আধান রাখলে আর কি, এ বিন্দুতে মাইনাস কিউ আধান রাখলে পি বিন্দুতে তড়িৎ বিভব হয়ে যেত ভি সমান লিখতাম, শুধুমাত্র এখানে মাইনাস চলে আসতো 1/4 পাই এপসিলন জিরো মাইনাস কিউ বাই আর। বোঝা গেল? অর্থাৎ ধনাত্মক আধান নিলে পরে আমি প্লাস কিউ লিখবো, আর ঋণাত্মক আধান নিলে পরে মাইনাস কিউ লিখবো। অর্থাৎ আমরা দেখলাম কোনো একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব ভ্যারি করছে 1/r এর আকারে, অর্থাৎ দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। যত আমরা দূরের দিকে সরবো এই বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব তত কমতে থাকবে। আমরা যদি এসআই মান না বের করে সিজিএস মান যদি বের করতাম, তাহলে 1/4 পাই এপসিলন জায়গাতে আমরা 1 বসাতাম, তখন সেটা কি হয়ে যেত, ভি সমান হয়ে যেত কিউ বাই আর। এটা সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, বেশ, এটা তো গেল কোনো একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, এবার ধরো আমি এখানে একটা বিন্দু আধানের পরিবর্তন করে একাধিক বিন্দু আধান নিয়েছি এরকমভাবে। এখানে একটা কিউ1 আধান নিলাম, এখানে একটা আধান নিলাম মনে করো কিউ2, আর এখানে একটা আধান নিলাম মনে করো কিউ3। কিউ1 আধানটা মনে করো প্লাস কিউ1, কিউ2 আধানটা মনে করো মাইনাস কিউ1, আর কিউ3 আধানটা মনে করো প্লাস কিউ3। তিনটা আধান নিয়েছি। এবার তার ধরুন এখানে আমরা একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো পি পয়েন্ট, এবং এই সমগ্র আধানগুলোর জন্য আমি পি বিন্দুতে মোট তড়িৎ বিভব কতটা হচ্ছে সেটা বের করতে চাইছি। সেটা বের করার জন্য কিউ1 আধান থেকে পি বিন্দু দূরত্বটা আমার ধরে নিতে হচ্ছে r1, কিউ2 আধান থেকে মানে মাইনাস কিউ2 আধান থেকে পি বিন্দু দূরত্বটা সেটা ধরছে r2, আর প্লাস কিউ3 আধান থেকে পি বিন্দু দূরত্বটা ধরে নিচ্ছি আমরা r3। এটা যদি হয় তাহলে প্লাস কিউ আধানের ধরুন পি বিন্দুতে তড়িৎ বিভব কতটা হবে, 1/4 পাই এপসিলন জিরো কিউ1 বাই r1, আর মাইনাস কিউ2 আধানের জন্য হবে 1/4 পাই এপসিলন জিরো মাইনাস কিউ2 বাই r2, আর এটার জন্য হয়ে যাবে 1/4 পাই এপসিলন জিরো কিউ3 বাই r3।
তাহলে পি বিন্দুতে মোট যে তড়িৎ বিভব সেটা কত পাবো, সেটা আমরা ভি যদি বলি তাহলে ভি সমান হয়ে যাবে, মনে করো প্রথমটার জন্য পাচ্ছি V1, দ্বিতীয়টার জন্য পাচ্ছি মনে করো V2, আর তৃতীয়টার জন্য মনে পাচ্ছি V3। তাহলে ঠিক আছে, এদের বীজগাণিতিক যোগফল, যেহেতু এটা একটা স্কেলার রাশি তাহলে এখানে ভেক্টর যোগফল করার কোনো ব্যাপার নেই, এখানে শুধু বীজগাণিতিক যোগফল আমরা নেবো। প্রথমটার জন্য হচ্ছে 1/4πε কি বানাবে, আমাদের এটা হচ্ছে 1/4πε সবার জন্য কমন হয়ে গেল। প্রথমটার জন্য হয়ে গেল Q1/R1, তারপরটার জন্য হয়ে গেল যেহেতু -Q2 আধান নিচে -Q2/R2, ঠিক আছে, এখানে +Q3 আধান +Q3/R3। এইটাই হচ্ছে এই Q1, Q2 এবং Q3 এই তিনটে আধানের মানে Q1 -Q2 আর +Q3 এই তিনটে আধান ধরুন পি বিন্দুতে মোট তড়িৎ বিভব। ঠিক আছে, অর্থাৎ আমরা যেমন এর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করেছিলাম, এক্ষেত্রেও ঠিক তাই আমরা, কিন্তু সুপারপজিশন প্রিন্সিপালের ক্ষেত্রে কি ছিল, আমরা ভেক্টর অ্যাডিশন নিয়েছিলাম। এক্ষেত্রে যেহেতু এটা বিভবটা একটা স্কেলার রাশি, সেই জন্য আমরা সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে যদি আমরা যোগ করে দিই তাহলে কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব আমরা পেয়ে যাব। অর্থাৎ n সংখ্যক আধানের সমষ্টি Q1, Q2, Q3, Qn এরকম যদি নেই তাহলে কোনো বিন্দু যে তড়িৎ বিভব আমরা পাবো সেটা সময় লিখতে পারি V = V1 + V2 + V3, এইভাবে চললো Vn, এটা সমান হয়ে যায় 1/4πε0 Q1/R1, তারপরটা যদি আমি শুধু +Q2 তাহলে Q2/R2, তারপরে Q3/R3, এইভাবে চললো Qn/Rn। ঠিক আছে, এটাকে সামেশন আকারে প্রকাশ করা যায়, এটা সমান লেখা যায় summation/i = 1 to n 1/4πε0 Qi/Ri। এটাই হচ্ছে n সংখ্যক আধানের দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সাধারণ রূপ। বোঝা গেল? বেশ, আজকে এত অবধি থাক।